সবাইকে স্বাগত দীপ্তর সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যা, অভিযোগ ওঠা কর্মচারীর আত্মহত্যার চেষ্টা। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত, শিগগিরই অভিযান, ডিএমপি কর্মকর্তাদের সভায় স্বরাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের সাথে করা বাণিজ্য চুক্তি সংশোধন করা যাবে, বাণিজ্য মন্ত্রীর সাথে পল কাপুরের বৈঠক। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে 11 শতাধিক বেসামরিক নাগরিক নিহত, খামেনির স্মরণ অনুষ্ঠান স্থগিত। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা ছুরিকাঘাতে নিহত হয়েছেন। নিজ দপ্তরে তাকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমানের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার পর ফজলুর আত্মহত্যার চেষ্টা করেন। বুধবার বিকাল 4টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজ কল্যাণ বিভাগে এই ঘটনা ঘটে। খবর পেয়ে প্রক্টোরিয়াল বডি ও বিশ্ববিদ্যালয় থানা পুলিশ দুজনকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিকেল ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়। জানা গেছে, ফজলুর রহমান সমাজ কল্যাণ বিভাগের চুক্তিভিত্তিক কর্মচারী। সম্প্রতি তাকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বদলি করা হয়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী দেবেশ সরকার। সবশেষ পরিস্থিতি জানবো তার কাছে। দেবেশ, আপনি তো হাসপাতালের সামনেই রয়েছেন। এই হত্যাকাণ্ডের কোনো কারণ সম্পর্কে কি এখনো জানতে পেরেছেন কিনা জানাবেন, এবং কোনো মামলা হয়েছে এখন পর্যন্ত? সাড়ে 3টা থেকে 4টার সময় কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা, তিনি সমাজ কল্যাণ বিভাগের সভাপতির দায়িত্বে রয়েছেন ইসলামিক বিশ্ববিদ্যালয়ে। তিনি তার এই ফজলুর রহমান নামে তার এই বিভাগের একজন কর্মচারী দ্বারা ছুরিকাঘাতের তার মৃত্যু ঘটেছে। ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক এবং মর্মান্তিক। ঘটনার পরপরই আমরা কিন্তু কুষ্টিয়া সদর হসপিটালে চলে এসেছিলাম। এখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী সহ ছাত্ররা। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা ঘটনার বর্ণনা করেন। ইতিমধ্যে আমাদের কাছে কিন্তু একটা ভিডিও হাতে এসেছে, যে ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছে যে মৃত যিনি শিক্ষিকা তিনি মাটিতে পড়ে আছেন এবং ফজলুর রহমান তিনি নিজেই নিজের গলায় ছুরি চালাচ্ছেন মাটিতে শুয়ে। আমরা কথা বলেছিলাম বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ভিসি নকিব মোহাম্মদ নসরুল্লাহ সঙ্গে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো জানেন না যে কেন এবং কি কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অপরদিকে আমরা জেলা পুলিশ সুপার জসিমউদ্দিনের সঙ্গে কথা বলেছি, তিনিও আমাদেরকে জানিয়েছেন যে ঘটনার আকস্মিকতায় আসলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের তথ্য আসে, তাই তারাও যাচাই বাছাই করছেন বিভিন্ন তথ্য এবং এরপরে তারা দেখবেন যে আসলে পরে আমাদের গণমাধ্যম কর্মীদেরকে জানাবেন যে কি কারণে হত্যাকাণ্ড ঘটেছে। তবে আমরা বিশ্বস্ত সূত্র থেকে খবর পেয়েছি যে এই 2018 সাল থেকে যখন থেকে ইসলামিক বিশ্ববিদ্যালয়ে সমাজ কল্যাণ বিভাগ প্রতিষ্ঠা হয়, তখন থেকে এই কর্মচারী ফজলুর রহমান, পিতা হাসিবুল খন্দকার ফজলু এর নাম, পিতা হাসিবুল খন্দকার, যার বাড়ি ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সামনেই শান্তিডাঙ্গা গ্রামে, তিনি এই বিভাগে ডে লিভার হিসাবে, মাস্টার রোলেও নয়, ডে লিভার হিসাবে কর্মরত ছিলেন। সাম্প্রতিক সময়ে চেয়ারম্যান, এই বিভাগের চেয়ারম্যান আসমা সাদিয়া রুনা, নিহত আসমা সাদিয়া রুনা অধ্যাপক, তিনি তাকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বদলি করে দেন এবং বলা হচ্ছে যে ঘটনার সূত্রপাত নাকি এইখান থেকেই ঘটে। তবে এখনো যেহেতু বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং পুলিশ আমাদেরকে নিশ্চিত করেনি, সুতরাং আমরা নিশ্চিত করে কোনো কিছু বলতে পারবো না। হয়তোবা পরবর্তী সময়ে পুলিশ এবং প্রশাসন আমাদেরকে জানাবে। আর এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। কর্তৃপক্ষ এই বিষয়ে একটি মামলা গ্রহণ করার প্রস্তুতি গ্রহণ করছেন। দোলা, এই ছিল আমার কাছে কুষ্টিয়া। অপরদিকে এখানে মুমূর্ষু অবস্থায় কিন্তু সেই ফজলুর রহমান আইসিইউতে, কুষ্টিয়া সদর হসপিটালের আইসিইউতে ভর্তি রয়েছেন। তো দোলা, এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি কুষ্টিয়া সদর হসপিটাল থেকে। দেবেশ, আপনাকে ধন্যবাদ। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বুধবার ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে ব্রিফিংয়ে তিনি কথা বলেন। পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সরকার গঠনের পর বুধবার সকালে প্রথমবারের মতো ঢাকা মহানগর পুলিশের সদর দপ্তর পরিদর্শনে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ সময় তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর পুলিশ কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, জনমনে স্বস্তি এবং পুলিশের ওপর আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছে সরকার। এছাড়া রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে কার্যকর রাখা সরকারের অন্যতম লক্ষ্য বলেও জানান তিনি। চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে সেই হিসাবে তাদেরকে আইনে আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। যারা অস্ত্রধারী, সন্ত্রাসী, দাগী আসামি, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের একটি তালিকা প্রণয়ন করা হচ্ছে। তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। অতীতে পুলিশের সুনাম নষ্ট হওয়ার জন্য তারা দায়ী নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ চলবে আইন অনুযায়ী। সড়কে শৃঙ্খলা ফেরাতে পরীক্ষামূলকভাবে কিছু এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল সীমিত করার কথা জানান তিনি। দেশ ও জাতির কল্যাণে তারা যে কোনো রকমের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত এবং তাদের প্রতিষ্ঠান হিসাবে তাদের কপালে যে অতীতে কালিমা লেপন করে দেওয়া হয়েছিল, সেই জন্য তারা নিজেরা দায়ী নয়। একটা ফেসিবাদী রেজিমের কারণে কিছু সংখ্যক লোক সেই কর্মকাণ্ড চালিয়েছে। রুল অফ ল আমরা প্রতিষ্ঠা করব এবং পুলিশ আইনানুগভাবেই চলবে। এখানে কোনো ব্যক্তির স্বৈরতান্ত্রিক কোনো নির্দেশ পালিত হবে না। পোশাক পরিবর্তন বিষয়ে জানতে চাইলে পুলিশ বিভাগের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পোশাক পরিবর্তন করলে কি মানসিকতা পরিবর্তন হবে? দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি সংশোধনের সুযোগ আছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে দেশে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বুধবার সকাল 9:30টার দিকে প্রধানমন্ত্রীর সচিবালয়ে গিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। আনসার ভিডিপি, বৃক্ষরোপণ সংক্রান্ত সেল ও সুস্বাস্থ্যের জন্য বাংলাদেশ সংক্রান্ত সেলের সাথে সভা করেন তিনি। বৈঠক শেষে সংশ্লিষ্ট মন্ত্রীরা জানান, পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড বিতরণ এবং চলতি বছরেই 5 কোটি বৃক্ষরোপণ করা হবে। আমরা চাচ্ছি যে এবছরই আমরা যেন 5 কোটি পূরণ করতে পারি, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি। কৃষি পণ্য, ভ্যারাইটি সব কিছু যেন আমরা নিয়মতান্ত্রিকভাবে কৃষক পেতে পারে এবং গভর্নমেন্টের কাছে যেন সমস্ত তথ্য সঠিকভাবে আসে। বাণিজ্য মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে। পরে তিনি জানান, যুক্তরাষ্ট্রের সাথে করা বাণিজ্য চুক্তি অপরিবর্তনীয় নয়, প্রয়োজনে সংযোজন বা বিয়োজন করা যাবে। প্রত্যেকটা চুক্তিতে সেলফ কেয়ারিংয়ের জন্য তার নিজস্ব কিছু ধারা থাকে এবং সেখানে তো এরকম যদি কোনোদিন আমাদের কাছে কিছু প্রতীয়মান হয় যে এই ধারাটার সংযোজন, বিয়োজন, পরিবর্তন দরকার, সেখানে ফার্দার নেগোসিয়েশনের স্কোপ তো সবসময় রয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা সামাল দিতে সরকার জ্বালানি সাশ্রয়ে জোর দিচ্ছে বলে জানান বিদ্যুৎ মন্ত্রী। এটা তো সারা পৃথিবীর সমস্যা হয়ে গেছে। আমার হাতে যা আছে সেটাকে সাশ্রয়ীভাবে ব্যয় করতে হবে যতক্ষণ পর্যন্ত আমার সাপ্লাই লাইন ঠিক না হবে। বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান তিনি। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।
নতুন সরকারকে এলডিসি উত্তরণ কৌশল বাস্তবায়নে জোর দিয়েছেন অর্থনীতিবিদরা। আর অপ্রয়োজনীয় খাতে অর্থায়ন কমিয়ে জ্বালানিতে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। বুধবার সিপিডির আলোচনা সভায় এসব কথা বলেন তারা। বুধবার রাজধানীতে বাংলাদেশের উন্নয়ন স্বল্প ও দীর্ঘমেয়াদে নতুন সরকারের 180 দিনের করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এতে ব্যবসায়ীরা জানান জ্বালানির অপর্যাপ্ততায় হিমশিম খাচ্ছেন তারা। নীতি সহায়তা না পেলে আসবে না নতুন বিনিয়োগ। আপনি সময়মতো অর্থায়ন করেন না, সময়মতো আপনি কর্ণপাত করেন না, আপনি দৃষ্টিপাতও করেন না। আমার মনে হয় এই সরকারের আগামী 180 দিনে নতুন কিছু চিন্তা করে, ওভার অ্যাম্বিশিয়াস কিছু চিন্তা না করে, যেগুলো আপনার বাস্কেটে আছে এগুলোকে কিভাবে আপনি রিপেয়ার করবেন সেই দিকে চিন্তা করা উচিত। হাজার হাজার অ্যাপ্লিকেশন আমাদের গ্যাস কানেকশনের জন্য বিভিন্ন মন্ত্রণালয় এবং তিতাসে পড়ে আছে, কোনো নতুন কানেকশন হচ্ছে না। নতুন কানেকশন না হওয়ার কারণে আমি নতুন শিল্প বিনিয়োগ করতে পারছি না, আমি মেশিনারি আনতে পারছি না। লুটপাটটা হচ্ছে জেনে শুনে টাকাটা দেওয়া হবে না। তো এইটাকে যদি পার্থক্য করা যায় তাহলে দেখা যাবে যে এনপিএল এর যেখানে 35% বা 30% আছে এটা কমে আসবে, এবং যারা খেলাপি হয়েছেন তাদের যদি কোনো লজিক্যাল কারণ থাকে তাহলে তাদেরকে সুযোগ দেওয়া উচিত, বাট এইটা কোনো সংস্কৃতি হইতে পারবে না। আলোচনায় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা জানান, উৎপাদন, বিনিয়োগ ও ব্যবসা প্রসারে রাজস্ব নীতির আমূল পরিবর্তন করা হবে। সেই জন্য আমরা চেষ্টা করছি যে রাজস্ব যে ব্যবস্থাপনায় বড় রকমের পরিবর্তন আনা, এবং সেইগুলোর ক্ষেত্রে আমাদের অনেকগুলো টাস্ক ফোর্স শুরু হচ্ছে যে কিভাবে আমরা যেগুলো আপনার অন্তর্বর্তীকালীন সরকারও কতকগুলো দুটো রিপোর্ট ছিল সেগুলো আমাদেরকে দিয়েছে, সেই আলোকেও দেখা দরকার এবং পরিস্থিতির আলোকে দেখা দরকার যে কিভাবে এই যে অপচয় কমানো যায়। এই উপায়টা হচ্ছে যে বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান কর। কর্মসংস্থান সৃষ্টিতে অনানুষ্ঠানিক খাতে অর্থায়নের তাগিদ দেন অর্থনীতিবিদরা। জাতীয় রাজস্ব বোর্ডের রিফর্মের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং ট্যাক্স প্রশাসন, ট্যাক্সের সুশাসন ইত্যাদি ক্ষেত্রে আরও শক্তিশালী উদ্যোগ নিতে হবে। তাছাড়া এটাকে সম্পূর্ণ ট্যাক্স ব্যবস্থাপনাটাকে সম্পূর্ণ ডিজিটালাইজেশন করতে হবে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে। আমি মনে করি কিছু প্রোডাক্ট যদি ডেভেলপ করা যায় ইয়াং, ইউথ এবং নতুন আপনার এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের জন্য, একটু যদি আমরা অ্যাগ্রেসিভলি ওই জায়গাটায় দেখি তাহলে হয়তো আমার হয় এই জায়গাটা একটা ডিফারেন্স আমরা ক্রিয়েট করতে পারি। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিতে বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব বাস্তবায়নের তাগিদ দেন আলোচকেরা। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। টানা পঞ্চম দিনের মতো ইরানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানও থেমে থেমে পাল্টা জবাব দিচ্ছে। মার্কিন হামলায় 5 দিনে ইরানে প্রায় 1100 বেসামরিক নাগরিক নিহত এবং 5000-এরও বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা HRANA। কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটি ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। কুয়েতে ড্রোনের আঘাতে আহত একজন মারা গেছে। ভারত মহাসাগরে ইরানের একটি যুদ্ধজাহাজ সাবমেরিন দিয়ে হামলায় ডুবিয়ে দেওয়ার দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। এতে অন্তত 80 জনের মৃত্যুর তথ্য জানা গেছে। ওমানের কাছে হরমুজ প্রণালীতে মাল্টার পতাকাবাহী একটি কার্গো জাহাজে 2টি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এদিকে রাজধানী তেহরানে আয়োজিত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যম বলছে ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হতে পারেন আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতাবা খামেনি। গত 1 বছর ধরে বাণিজ্য যুদ্ধ, অভিবাসন সংকট এবং নানা অর্থনৈতিক ধাক্কা সামলে ওঠা মার্কিন অর্থনীতি এখন এক চরম অগ্নি পরীক্ষার মুখোমুখি। প্রশ্ন উঠেছে, যুদ্ধ ব্যয়ের ধাক্কা কতটা সামাল দিতে পারবে ট্রাম্প প্রশাসন? এ নিয়ে এরই মধ্যে তৈরি হয়েছে নানা বিতর্ক। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনে এখন টালমাটাল গোটা বিশ্ব। ইরানের ওপর এই দুই দেশের হামলা কতদিন চলবে তা নিয়ে এখন আলোচনা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে ইঙ্গিত দিয়েছেন ইরানে তাদের সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি অন্তত 4 থেকে 5 সপ্তাহ চলতে পারে। তার এমন ইঙ্গিতে প্রশ্ন উঠেছে, মধ্যপ্রাচ্যে এ যুদ্ধ চালিয়ে যেতে যুক্তরাষ্ট্রের কত খরচ হতে পারে, আর সেই সামর্থ্য ট্রাম্প প্রশাসনের রয়েছে কিনা। ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের কত খরচ হতে পারে সেটা ঠিকঠাক অনুমান করা কঠিন। বিশ্লেষকদের মতে এটা অনুমান করার সময় এখনো আসেনি। তবে তুরস্কের আনাদুলু সংবাদ সংস্থার দেয়া তথ্য অনুযায়ী অপারেশন এপিক ফিউরির প্রথম 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রের প্রায় 77 কোটি 90 লাখ ডলার খরচ হয়েছে। এছাড়া অভিযানের আগে যুদ্ধ বিমানের অবস্থান পরিবর্তন, ডজনের বেশি নৌযান মোতায়েন ও আঞ্চলিক সম্পদ একত্র করার মতো সামরিক প্রস্তুতির জন্য যুক্তরাষ্ট্র আরও প্রায় 63 কোটি ডলার খরচ করেছে বলে অনুমান করা হচ্ছে। এছাড়া ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের মতো একটি বিমানবাহী রণতরী পরিচালনায় প্রতিদিন আনুমানিক প্রায় 65 লাখ ডলার খরচ হয়। এই অভিযানে সামরিক সরঞ্জাম হারানোর খরচও যুক্ত হচ্ছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরানি যুদ্ধবিমান মনে করে ভুলবশত যুক্তরাষ্ট্রের 3টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে কুয়েত। প্রতিটি আধুনিক ফাইটার জেটের মূল্য $100 মিলিয়ন কাছাকাছি। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের $1 ট্রিলিয়ন প্রতিরক্ষা বাজেট রয়েছে, যা $1.5 ট্রিলিয়ন উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। কিন্তু বড় প্রশ্ন হলো অস্ত্রের মজুদ, বিশেষ করে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ সীমিত। এগুলোর একটি বড় অংশ ইউক্রেন ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য নির্ধারিত। ফলে এক ফ্রন্টে অতিরিক্ত ব্যবহার অন্য অঞ্চলের প্রতিরক্ষা সক্ষমতায় প্রভাব ফেলতে পারে। এসব ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র অত্যন্ত জটিল প্রযুক্তির পণ্য। এগুলো দ্রুত বড় সংখ্যায় উৎপাদন করা সম্ভব নয় বলছেন বিশেষজ্ঞরা। এছাড়া ক্ষেপণাস্ত্র প্রতিরোধ প্রক্রিয়া কয়েক সপ্তাহের বেশি চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে মত তাদের। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। ইরানে হামলার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে স্পেনের ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই ধরনের সিদ্ধান্তের জন্য যুক্তরাজ্যেরও কঠোর সমালোচনা করেছেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠকের পরে তথ্য জানান ট্রাম্প। তিনি বলেন, স্পেন ভয়াবহ আচরণ করেছে, তাই স্পেনের সঙ্গে সব ধরনের লেনদেন বন্ধ করার নির্দেশ দিয়েছেন তিনি। তবে যুক্তরাষ্ট্র বাণিজ্য সব বন্ধ করলে বিশেষ কোনো সমস্যা হবে না বলে জানিয়েছে স্পেন। এর আগে স্পেন সরকার ইরানে হামলার নিন্দা জানায়। এদিকে যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। ওই বৈঠক শেষে সাংবাদিকদের খলিলুর রহমান আরও জানান, যুদ্ধ বন্ধ এখন শুধু যুক্তরাষ্ট্রের হাতে নেই, এমনকি দেশটির একার সিদ্ধান্তও নয়। তবে বাংলাদেশের মতো দেশের জন্য এই যুদ্ধের যে অর্থনৈতিক প্রতিক্রিয়া হবে তা বহন করা অসম্ভব। এবারে আরএফএল ওয়ার্ড্রোব ঈদ বাজার। ঈদ সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জের জামদানি শাড়ি তৈরির কারিগররা। তবে বেচাকেনা এখনও তেমন জমে ওঠেনি বলে জানান বিক্রেতা ও তাঁতিরা। রমজানের শেষ দিকে প্রতিবারের মতো এবারও ভালো বেচাকেনা হতে পারে বলে আশা করছেন তারা। গভীর মনোযোগে হাতে চলছে বুনন কাজ। দম ফেলার যেন সুযোগ নেই জামদানি কারিগরদের। প্রতিদিন ভোর 5টা থেকে মধ্যরাত অবধি ব্যস্ত তারা। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নোয়াপাড়া এলাকার জামদানি পল্লীতে চোখে পড়বে এমনই দৃশ্য। বছর জুড়ে জামদানির চাহিদা থাকলেও ঈদ সামনে ব্যস্ততা বাড়ে কয়েক গুণ। এই কাজে অনেক দিনে রাতে অনেক পরিশ্রম করতেছি। ঈদ উপলক্ষে যেমন আমরা কাজটা একটু বাড়তিভাবে করি, সামনে ঈদ আছে। এই যে ডিজাইনটা নতুন ডিজাইন, এটা যদি পারিশ্রমিকটা একটু বাড়া দেওয়া হইতো তো ভালো হইতো। মান বেশি দিকে আমরা বেশি পারিশ্রমিকটা বর্তমানে পাইতেছি না। ফুল
তেরসি, ছিটার তেরসি, ছিটার জাল, সুই জাল, হাঁটু ভাঙা তেরসি, ডালিম তেরসি সহ আছে পার্টির জাল, পান তেরসি, গোলাপ ফুল, জুঁই ফুল ও পোনা ফুল, শাপলা ফুল, গুটি ফুল, মদন পায়ের সহ প্রায় শতাধিক নামের জামদানি। এগুলোর মধ্যে ছিটার জাল, সুই জাল ও পার্টির জালের দাম সবচেয়ে বেশি। আমাদের এখানে জামদানি ৩,০০০ টাকা থেকে শুরু, ৫০, ৬০, ৭০, ৮০, ১ লাখ, ১.৫ লাখ টাকাও আছে। ৬০-৮০ কাউন্ট থেকে ১২০-১০০ কাউন্ট পর্যন্ত শাড়ি আমার কাছে বানানো আছে। এবারের ঈদে শত কোটি টাকার জামদানি যাবে দেশের বিভিন্ন বিপণী বিতানে। শুধু তাই নয়, বিদেশের বাজারেও পাঠাতে হবে তাঁতিদের বোনা নানা রং ও ডিজাইনের শাড়ি। তবে ঈদের বেচাকেনা এখনো শুরু হয়নি বলে জানান এই পল্লীর তাঁতিরা। আমরা আশাবাদী ১৫ রোজার পর থেকে বেচাকেনা লাগবে। জামদানি শাড়ি কিনতে দূর দূরান্ত থেকে প্রতিদিনই ছুটে আসছেন ক্রেতারা। আমি মূলত এখানে ঈদের কেনাকাটা করতে আসছি, আমার আত্মীয় স্বজনদেরকে গিফট দিব। আর এখানে সুলভ মূল্যে পাওয়া যায়, তো এর জন্যই আমরা এখানে আসি। প্রতি বছরই ঈদের জন্য সব এখান থেকেই কেনা হয় আমাদের। আর এখান থেকে আমরা অথেন্টিক জামদানিটাই পাই। জামদানি শাড়ির জন্য ৫,০০০ টাকা থেকে ২ লাখ টাকা পর্যন্ত গুনতে হয়। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। সকাল ৯টায় অফিস হলেও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে কাউকে পাওয়া যায়নি। এই সময়ে প্রায় আধা ঘন্টা অফিসের বারান্দায় অপেক্ষা করেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। বুধবার সকালে ওই ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে এমন চিত্র দেখতে পান তিনি। সময় মতো কর্মকর্তা কর্মচারীরা অফিসে উপস্থিত না হয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান প্রতিমন্ত্রী। বলেন, এ ধরনের অবহেলার বিরুদ্ধে বিধি অনুযায়ী আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। নিজের ও পরিবারের ব্যাংক হিসাব উপস্থাপন করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই হিসাব তুলে ধরেন তিনি। এই অ্যাকাউন্টে আমি তো ডিটেইলস বলতে আমি 16 মাস দায়িত্বে ছিলাম। 16 মাসের স্যালারি 1,65,000 করে ধরে স্যালারি এবং ভাতা সহ এর আশেপাশে কম বেশি করেছিল। এবং আমি 5টি বিদেশ সফরে গিয়েছিলাম। বিদেশ সফরের যে পিএডিএ বিল সরকারের পক্ষ থেকে দেয় আপনারা জানেন, সেটাও এই অ্যাকাউন্টে এসেছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী শিশু ইরাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসামি বাবু শেখ। বুধবার বিকেলে বাবু শেখকে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। শুনানি শেষে 27 এপ্রিলের মধ্যে পুলিশকে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। রবিবার দুপুরে সীতাকুণ্ডের ইকো পার্ক এলাকা থেকে গলাকাটা অবস্থায় শিশু ইরাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মারা যায় শিশু জান্নাতুল নিসা ইরা। বুধবার ইরার পরিবারের সঙ্গে দেখা করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল। তাদের খোঁজ খবর নেন তিনি। পাবনার ঈশ্বরদীতে প্রেমিক প্রেমিকাকে গাছের সাথে বেঁধে নির্যাতন ও হয়রানির অভিযোগ উঠেছে। বুধবার ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের খড়ের দায়ের গ্রামে ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কাঁঠালপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে কবিরুলের সঙ্গে ওই গ্রামের সুমি নামের এক তরুণীর পূর্ব পরিচয় ছিল। মঙ্গলবার কবিরুল ওই তরুণীর বাড়িতে আসেন। বুধবার সকালে এলাকাবাসী তাদের আটক করে। এ সময় তাদের দুজনের গাছের সাথে বেঁধে পায়ে শিকল পরিয়ে তালা মেরে রাখা হয়। এই ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ। নারী এশিয়ান কাপে পরের ম্যাচের জন্য বুধবার সিডনির জুবিলি স্টেডিয়ামে রিকভারি সেশন করে বাংলাদেশ দল। এশিয়ার শীর্ষ মঞ্চে খেলতে নেমে বর্তমান চ্যাম্পিয়ন চীনের কাছে 2-0 গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা। আগামী 6 মার্চ শক্তিশালী উত্তর কোরিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ওই ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন কোচ পিটার বাটলার। খেলোয়াড়দের মানসিক সতেজতার জন্য সিডনি শহর ভ্রমণের পরিকল্পনা করা হয়েছে। সকালের রিকভারি সেশনে প্রথম গ্রুপে ফিটনেস কোচের অধীনে হালকা ব্যায়াম করেন খেলোয়াড়রা। দ্বিতীয় গ্রুপে প্রধান কোচ পিটার বাটলারের অধীনে 45 মিনিটের হালকা অনুশীলন হয়। আলহামদুলিল্লাহ বড় ধরনের কোনো ইনজুরি নেই আমাদের টিমে। সো মেয়েরা সুস্থ আছে, সেটা হচ্ছে সবচেয়ে বড় গুড সাইন, কারণ পরের ম্যাচটা আরও বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমরা যদি ভাগ্য যদি আমাদের সহায় থাকে, আমরা যদি একটা পয়েন্ট আনতে পারি পরের ম্যাচে, তো আমরা ওইভাবেই মোটিভেট করছি মেয়েদের।
শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যা, অভিযোগ ওঠা কর্মচারীর আত্মহত্যার চেষ্টা। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত, শিগগিরই অভিযান, ডিএমপি কর্মকর্তাদের সভায় স্বরাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের সাথে করা বাণিজ্য চুক্তি সংশোধন করা যাবে, বাণিজ্য মন্ত্রীর সাথে পল কাপড়ের বৈঠক। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে 11 শতাধিক বেসামরিক নাগরিক নিহত, খামেনির স্মরণ অনুষ্ঠান স্থগিত। এই ছিল এখনকার মতো, এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলোরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।